নিরালম্ব নয়। যখনই মানুষকে অবলম্বন করে হয় তখনই লেখকও একজন মানুষ। এই এই কথা সাহিত্যের মধ্যে একটা কোলাহল থাকে, সেই কোলাহল হলো মানুষের, সে মানুষের সময়, তার ইতিহাস, তার রাজনীতি, তার চিন্তা, দান্দিকতা, চিন্তার বিরোধ, নানান সংকট, আশা, সব কিছুই সেখানে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এক একজন লেখক তার থেকে কিভাবে পিক করে, এক একজন লেখক তার কথা সাহিত্যের বিষয়, তার চিন্তার জায়গাটাকে সে তার মতো করে। এটা খুবই মানুষের শরীরের মতো, যেমন এক একজনের শরীর একরকমভাবে প্রতিক্রিয়া করে, তেমনি লেখকরাও সেইভাবেই তার নিজস্ব চিন্তা থেকেই। তারপরেও আমার নিজের যেটা ঘটে সবসময়ের জন্যই, বিভিন্ন সময় আসলে আমার কাছে বড় নায়ক। আমার গল্প লিখি, বিশেষ করে উপন্যাস যখন লিখি, আমি একে নিশ্চিতভাবে বুঝতে পারি যে এই উপন্যাসের নায়ক হচ্ছে সময়। আর যখনই আমি উপন্যাসের মধ্যে নায়ককেই সময় হিসেবে বিবেচনা করি, সেই উপন্যাসগুলো আমার পড়তেও ভালো লাগে। আমি অন্য প্রধান লেখকদের কথা ভাবছি, তাদের কথা ভেবেই বললাম। তো সেই ক্ষেত্রে হয় কি, সময়ের যে টেনশন, টানাপোড়েন, এটা আমার ছোট গল্পের ক্ষেত্রেও তাই হয়েছে, বড় গল্পের ক্ষেত্রেও বা উপন্যাসের ক্ষেত্রেও তাই হয়েছে। ইভেন যখন আমি প্রবন্ধের কথাও চিন্তা করি, তখন ওই সমকালীন কোনো একটি চিন্তা, সেটা আমাদের সাহিত্য থেকেই। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাজ করছি, অথবা নজরুলকে নিয়ে, অথবা বিশ্ব সাহিত্যের অনেককে নিয়েই, কিন্তু তাদের বিষয়ে লেখার সময় আমার এই সমকাল আমার মাথার মধ্যে খুব কাজ করে, আমার সময়টা আমার ভিতরে কাজ করে। আসলে এই সময়ের যে টানাপোড়েন, টেনশন, কোনো না কোনোভাবে সেটা আমার কথা সাহিত্যের অথবা আমার গদ্যের একটা প্রথম উপকরণ হয়ে ওঠে। তোমার মুজাফফর কেমন মনে হয়? না, আমি একটু মানে নোমান ভাই একটা শুনতে আমি চাই। একটু যোগ করতে, হ্যাঁ, যে আপনি যে সময়টার কথা বললেন, যে কথা সাহিত্যে আপনি সময়টাকে ধারণ করেন কিংবা সময়টাকে লালন করে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, কিন্তু সেই সময়ের মানুষ, সে যে জীবনের যে গল্প কিংবা যেই সময়টাকে আপনি ধরতে চাচ্ছেন, সেই সময়ের মানুষকেই আপনার গল্প কথা সাহিত্যে মানে অংশ হয়ে উঠতে পারতেছে, কিংবা সে কি আপনার এই আপনি যে রচনাটা মানে আমাদের সামনে উপস্থাপন করতেছেন, কিংবা আমরা আপনার যেটা পাঠ করতেছি, সেই পাঠে আমাকে কতটুকু সংযোগ করতে পারি? আচ্ছা, এইটা আমি নিশ্চিত নই সত্যিকার অর্থে। ব্যক্তিগতভাবে আমি এই সময় দ্বারা কিভাবে সংক্রমিত হচ্ছি, আমার বোধ কিভাবে কাজ করছে, সেটাই আমার কাছে প্রধান মুখ্য হয়ে ওঠে। আমি তোমাকে বললাম, সময়ের দ্বারাই আমি পরিচালিত হচ্ছি নানানভাবে, নানান সময় সংঘাত। আমি খুব অনেক সময় ইমোশনাল হয়ে যাই নানান ঘটনার মধ্যে দিয়ে, কিন্তু আমি যখন ওই সময়টাকেই ধরেই আমি একটা গল্প লিখতে চাচ্ছি, তা তুমি হয়তো বা তার সবগুলো রেফারেন্স আমার গল্পের মধ্যে নাও পেতে পারো। আচ্ছা, হ্যাঁ, এবং আমি মনে করি না যে মানুষদেরকে নিয়ে আমি গল্প লিখলাম তারা এই গল্পটা পড়বে অথবা বুঝবে অথবা তাদের কাছে পৌঁছবে। আপাতত আমার এই লক্ষ্য নেই। আমার লক্ষ্যটা হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমার যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছিল, মনোভাবটা তৈরি হয়েছিল, যে জায়গা, যে ফাইন্ডিংসটা আমার কাছে তৈরি হয়েছে, সেই যে অনুভবটা আসলে আমি বলবো সেইটাকেই আমি লিখতে চাই আর কি, সেইটুকুই, বেশি কিছু নয়। নোমান ভাইয়ের কাছে কি মনে হয়? কি বিষয়ে আলোচনা হচ্ছে কেন? সময় সময়। তোমার সাহিত্য পুরস্কার নিয়ে অবশ্য কথা হচ্ছিল, তো আপাতত সময় আপনি নিয়ে আপনি বলো। যে সময়টাকে ধরতে চান, কোন সময়টা? আপনার সময়টাকে নাকি ইতিহাসের একটা সময় থাকে? কিন্তু না, ঐতিহাসিক উপন্যাসে যেমন আমি আছে। আমি সবসময় সমকালের কথাটাই বলি, হ্যাঁ, যে সময় আমরা তাহলে আপনি বসবাস। ঐতিহাসিক উপন্যাসকে কিভাবে দেখেন? ঐতিহাসিক যখন আমরা দেখি তখন ওইটা আমাদের ডেস্ক ওয়ার্ক হয়, এবং ওই ইতিহাসটাকে আমরা তখন, আমি মনে করি ইতিহাস অলওয়েজ প্রেজেন্ট, বর্তমান। এখন আমরা যখন একটা ইতিহাসকে নিয়ে যখন এই সময় বসে কাজ করার চিন্তা করি, তখন আমরা ওই সময়ের বর্তমানে বাস করি, এবং তখন আমরা একটা রিসার্চ করি। তখন আমার এই আজকে যে সময়ের সংগ্রাম, সেটার সাথে ওইটা সম্পর্ক নেই, কিন্তু ওই সময়ের যে সংগ্রাম মানুষের মধ্যে, পরিবেশের মধ্যে, কাহিনীর মধ্যে যেভাবে আসছে, উপন্যাস পাঠ করার সময় আমি দেখি যে ওই সময়টা কতটা যথার্থভাবে, কতটা সত্য আকারে উপন্যাসের মধ্যে তৈরি হয়েছে, সেইভাবে সেইখানে সময় দেখতে হবে। তো অবশ্যই ঐতিহাসিক উপন্যাসের মধ্যে যে সময়, সেই সময়কে আমরা কখনো কখনো সমকালীন সময়ের সঙ্গে মিলিয়েও দেখতে পারি, সেরকম যদি ইতিহাস হয় সেটা। যেমন আজকে যদি তুমি সিরাজউদ্দৌলার পতন এবং সিরাজউদ্দৌলার প্রতি যে অন্যায় আচরণ হয়েছে সেসব নিয়ে যদি আলোচনা করতে যাও, তুমি দেখবা এই সিরাজউদ্দৌলার ইতিহাসকে আমরা সমকালীন এই সময়ের সাথে মিলিয়ে দিতে পারি। কিন্তু তুমি আরো অনেক ইতিহাসের গল্পই পাবা, সেটা শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাস না। তুমি যদি অন্য ইউরোপের ইতিহাসেরও কোনো গল্প বলতে যাও, দেখা গেল যে ওই গল্পটির প্রতি তোমার খুব আগ্রহ রয়েছে, কিন্তু তুমি আমার সময়ের সাথে সেটা মেলাতে পারছো না। তো আমাদের আসলে তোমার কথাটা শুনতে চাচ্ছি, আমি কিন্তু অনেকক্ষণ না, আমি উপন্যাসকে যেভাবে দেখি, আমার উপন্যাস সাহিত্যের পঠন পাঠনের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে উপন্যাস আমি মহাকাব্যের উত্তরাধিকারী মনে করি, সহোদর মনে করি, বা উপন্যাস মহাকাব্যের পুত্র বা কন্যা এই হিসাবে দেখি। যেমন মহাকাব্যে নানা ধরনের চরিত্র যায়, নানা সময় যায়, নানা ঘটনা যায়,
নানা অনুভূতি, মানুষের বোধ, বেদনা, হাহাকার, আনন্দ, বিষাদ সবকিছু একসঙ্গে যায়। এটা নদীর মধ্যে যেমন শুধু পানি থাকে না, খড়কুড়ো থাকে, লাকড়ি থাকে, মাছ থাকে, নানা ধরনের মাছ থাকে। একটা উপন্যাসের মধ্যে শুধুমাত্র সমান্তরাল একটি ঘটনা না, অনেক ধরনের ব্যঞ্জন একটা উপন্যাসের মধ্যে থাকে। আর ছোট গল্পকে, যেহেতু ছোট গল্প কথা সাহিত্যের অন্তর্ভুক্ত, ছোট গল্প কোনো একটা খুবই ক্ষুদ্র একটা উপলব্ধি, খুব ক্ষুদ্র একটা ঘটনা। হ্যাঁ, ধরুন আমি কালকে আমি একটা চমৎকার একটা গল্প পড়ছিলাম আমাকে। এই গল্পটা আমার কাছে মনে হলো যে এটা একটা ছোট গল্পের উপাদান, কিন্তু উনি হয়তো এটা ছোট গল্পের উপাদান এটা মনে করে আমাকে বলেননি, উনি জাস্ট গল্প বলছেন। পর আমার কাছে মনে হলো যে এটা বাসায় গিয়ে আমি এটা গল্প রূপ দেব, কিন্তু ওইটাকে আবার উপন্যাসের রূপ দেওয়া সম্ভব না। উপন্যাসটা বৃহত্তর পটভূমি। তো আপনি বলতে পারেন যে মহাকাব্যের সহোদর হলে তাহলে এত সব উপন্যাস যদি বড় হয় তাহলে তো ছোট উপন্যাস তো আছে। হ্যাঁ আছে, ছোট মহাকাব্য আছে, গিলগামেশ। আমরা তো গিলগামেশের উদাহরণ আছে। আমি সব উপন্যাস যে পার্শ্বপৃষ্ঠ হতে হবে তা না, দস্তয়েভস্কি তলস্তয়ের মতো হবে তা না, বা ভিক্টর হুগোর যে উপন্যাস বিশাল কলবরলা আমি যেটা বলার মতো, কিংবা নটরডামের ঘণ্টাবাদকের মতো, তাও না। ছোট উপন্যাস হতে পারে। আমি সামগ্রিকত্ব কথা সাহিত্যকে এইভাবে দেখি আর কি, ছোট গল্প বা উপন্যাসকে। না ঠিক আছে, আমি একটা অন্য কথা বলতাম, তার আগে মুজাফরের কথা না, আমি আমার বলার কিছু না, আমি বরঞ্চ শুনতে চাই আপনার কাছ থেকে আরেকটা বিষয়, নোমান ভাইয়ের কাছ থেকে। যে সময় আপনি বললেন, সময় তো একটা ব্যাপক ব্যাপার, মানে আপনি সমকালকে বলেন, কিন্তু আপনার গল্পের নিশ্চয় সিলেকশন অফ টাইম আছে, আপনি তো পুরো সময়টা ধরা সম্ভব না। এবং আপনার যদি স্পেসিফিক যায় যে আপনার ধরেন চরিত্রের যে সাইকোলজিক্যাল প্রবলেম, সেক্সুয়াল তাদের প্রেফারেন্সেস, অ্যান্ড তাদের মোট কথা হচ্ছে তারা কিভাবে চায়, একটা পার্সোনাল লাইফ, ইন্ডিভিজুয়াল লাইফের একটা ব্যাপার আছে, আপনার ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ। আমি বলছি আপনি সমকাল বলছেন, কিন্তু সমকালের মধ্যে একটা খণ্ডিত একজন ব্যক্তির যে তার আকাঙ্ক্ষা, তার চাহিদা, তার প্রেরণা, তার ধরুন কাম, সবকিছু মিলেই তো। তো এই যে ব্যক্তির মধ্য দিয়ে আপনি সময়কে ধরছেন, কিন্তু সময় সে পুরো ব্যক্তিটা তো পুরো সময়কে রিপ্রেজেন্ট করে না। তো এই সিলেকশনটা আপনি কিভাবে করেন? আচ্ছা, তোমার কথা ভালো। এখন তোমার এই কথার উত্তরে দুইটা জিনিস। একটা হচ্ছে তুমি ছোট গল্পের ক্ষেত্রে যদি কথাটা বলো, আমি জেনারেল বলছি, না, আমি হ্যাঁ, শুরুতে বলছিলাম যে ছোট গল্পের ক্ষেত্রে এই সময়কে দেখার ধরনটা একরকম, উপন্যাসের মধ্যে সময়কে আমরা অন্যরকম ভাবে ধরতে পারি। এখন তোমার এই কথা হচ্ছে যে লেখক যে সময়ের সংক্রাম দ্বারা সময়ের দ্বারা প্রভাবিত, সে যখন কোনো একটা ইন্ডিভিজুয়ালকে তার গল্পের চরিত্র করে নিয়ে তার মধ্যে দিয়ে তার ক্রাইসিসটা করছে, এবং এই ক্রাইসিসটার একটা সামাজিক সময়ের একটা রেফারেন্স আছে, সময়ের একটা পটভূমি আছে, যে কোন কালে কোন সময়ের মধ্যে এই চরিত্রটি এই ক্রাইসিসের মধ্যে আছে। এখন ওই সময়টুকু আমি মনে করি যে একটা প্রতিনিধিত্বমূলক, এবং সেই সময়টা যে এই গল্পের মধ্যে ওই যে ক্রাইসিসটা, সেটাকে আমাকে যে একটা প্রতিনিধিত্বমূলকভাবে সময়ের সবগুলো এলিমেন্টসকে সেখানে রেফার করতে হবে, আমি সেটা মনে করছি না। আমার প্রশ্নটা বোঝাতে পারি না। না, আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আমি এটা আমার গল্পের উদাহরণ দিয়ে দিই, একদম এই মাসে লেখা আর কি। আমি গল্প লিখতে আমাদের একজন কবি মারা গেছেন, হেলাল হাফিজকে ইন্টারভিউ করছিলেন আসাদুজ্জামান নূর। পুরনো একটা ভিডিওতে দেখছিলাম নূরের ইন্টারভিউ, নূরের সঙ্গে। তখন বলছিলেন, হেলাল হাফিজ বললেন যে প্রত্যেকটা জীবনের গল্প আছে। আমার সাথে সাথে একটা কথা মনে হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর গল্প আছে। আসলে জীবনের পথে আমরা গল্পের উপাদানগুলো সংগ্রহ করতে যাই, মৃত্যুর পরে গল্পটা তৈরি হয়। কিভাবে প্রতিটা মৃত্যুর পরে একটা গল্প তৈরি হয়, আমি একটা পৌরাণিক গল্পের কথা বলেছি, খুব সংক্ষেপে। এরকম শিশুপালের গল্পটা আমি বললাম। শিশুপালের গল্পটা লোকে মুখে মুখে একটু বলে, আমি তার ডিটেলটা আনলাম আমার গল্পের মধ্যে, শিশুপালের সমস্ত ঘটনাটা আর কি। তার মধ্যে দিয়ে শিশুপাল যখন ওই সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের মস্তক বিচ্ছিন্ন হলো, তখন গল্পটা তৈরি হলো। এর আগে পর্যন্ত এই শিশুপাল যদি মস্তক ছিন্ন না হতো, তার মিথ্যা অপরাধের 100টি পূর্ণ না হতো, তাহলে কিন্তু গল্পটা শেষ হচ্ছিল না, গল্পটা তৈরি হচ্ছিল। তখন আমাদের যে বাংলাদেশের কিছু সময়ের আগে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, এই প্রেক্ষাপটে গল্পটি চলে আসতেছে অন্যভাবে। এই যে শিশুপালের মৃত্যুর মধ্যে দিয়ে গল্পটা তৈরি হলো, গল্পের যে কথক সে বলছে আমার মৃত্যু দিয়েও গল্পটা তৈরি হলো। হ্যাঁ, আমার মৃত্যু দিয়েও গল্পটা তৈরি হলো। আজকে যে আমি ছাদে আসছিলাম, নিচে অনেক মানুষ, রাস্তার পিচ দেখা যাচ্ছে না, মানুষের পায়ের নিচে সেই পিচ ঢাকা পড়ে গেছে। সেই পিচ দেখতে দেখতে হঠাৎ করে 2টা গুলি আমার শরীরে বিদ্ধ হলো এবং আমি পড়ে গেলাম। কিন্তু আমি পড়ে যেতে যেতে আমার কানে সিঁড়িদের মানুষ নেমে যাওয়ার শব্দ শুনেছি। আমার ওয়াইফকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সে দৌড়ে ছুটে আমার কাছে আসে না। এবং একদম শেষ মুহূর্তে আমার
মানে সমস্ত রকম বোধ নিঃশেষ হয়ে যাওয়ার আগে আমি একাধিক পায়ের আওয়াজ শুনলাম, আমার স্ত্রীর মুখে এক ধরনের নিশ্চয়তা দেখতে পেয়েছি যে আমি মরেছি, এই নিশ্চয়তা খবরটা তার কাছে পৌঁছে গেছে। এরকম একটি ব্যাপার ঘটতে পারে, আমি ঠিক এগুলো লিখিনি, কিন্তু গল্পের মধ্যে আমি যে কথাটা বললাম, গুলি শুধু ওই আকাশের ঈগল থেকে আসেনি, হ্যাঁ, গুলি ছাদের সমান্তরাল জায়গা থেকেও আসতে পারে, বুঝছো? এই যে সমকালটাকে, কারণ আমাদের রাজনীতির মধ্যে নানান ধরনের বিতর্ক, নানান গুলির উৎস কথাবার্তা হয়েছে না, সেইটাকে অ্যাড্রেস করেছি ঠিক আমার এই গল্পটার মধ্যে এরকম ভাবে আর কি। না, আমি প্রশ্নটা আবারও বলছি, সব শোনার পর আমি প্রশ্নটা বোঝাতে পারিনি, এত কিছু শুনতে চাইনি, আমি শুনতে চাইছি স্পেসিফিক, মানে অনেক কিছু শুনে ধরলাম, কিন্তু আমার প্রশ্নটা খুবই স্পেসিফিক ছিল। সেটা হলো নোমান ভাইয়ের গল্পগুলো বোঝানোর জন্য বলছি, সেটা আমি প্রশ্নটা বোঝাতে পারতেছি না। নোমান ভাইয়ের গল্প পড়ার পর আপনি বলবেন গল্পটা সুন্দর, ভালো লাগলো আপনার, ধরেন, কিন্তু আপনি গল্পটা লিখতে চাইবেন না। পড়ার পর সুন্দর গল্প, কিন্তু আপনি বলবেন না, নোমান তুমি প্লটটা নষ্ট করলে, আমি লিখতাম। নষ্ট না, মানে তুমি প্লটটা নিয়ে নিছো আমার কাছ থেকে। ইন দ্য সেম ওয়ে নোমান ভাই আপনার গল্প পড়লো, আমি যদি দুজনের গল্প পড়ছি, দুজনের উপন্যাস পড়ছি, মানে ওই জায়গা থেকে বলছি যে সিলেকশন অফ প্লটস সময় নিয়েই লেখেন দুজনই। নোমান ভাই আপনার লেখা পড়ার পর সাদি ভাই এটা দারুণ লিখছেন, নোমান ভাই তো একবার মনের মধ্যে জেগে উঠবে না গোপন ভাবে যে না, এই গল্পটা সাদি ভাই না লিখলে আমি লিখতাম, ওয়াও, এটা হলো না, হয়তো সে আপনাকে ভালো বলে সে ওন করলো না। তা আমি বলছি এই যে একই সময়ের মধ্যে আপনারা আলাদা আলাদা প্লট সিলেকশন করলেন, দুজন আলাদা আলাদা গল্প স্টাইল বাদ দিলাম, ভেরি গল্প সিলেকশনে দেখছি দুইজন দুই রকম। তার মানে আপনি টোটাল 10টা গল্প শোনার পর আপনি 10টা গল্প আপনি লিখবেন না, আপনি লিখবেন আপনার গল্পটা যেটা আপনার ম্যাচ করবে। এই জন্য নোমান ভাই একটু আগে আমিন ভাইয়ের কথা বলো যে এই গল্পটা শোনার পর আমার মনে হলে লিখবো। এখন আমিন ভাই 10টা গল্প বললে তো আর 10টা গল্প সেটা ভাবতো না, এবং নোমান ভাই মাঝে মাঝে এরকম গল্প করেন, হয়তো শুনলাম উনি বললাম লিখবো তখনই বলেন যখন তার কাছে মনে হয় যেটা আমি অ্যাটাচমেন্টটা ফিল করছি। এইটা আপনারা হাউ ডু ইউ কানেক্ট, এই যে আমি 10টা গল্পের মধ্যে আপনি একটাতে অ্যাটাচমেন্ট ফিল করছেন, মানে আপনার ভিতরে ভেরি সাইকোলজিক্যাল ফ্যাকাল্টিটা যে আপনি সমাজের কোন গল্পগুলোকে আপনার গল্প মনে হচ্ছে। আমি খুব ব্যক্তিগতভাবে বিষয়গুলো দেখি, খুব ব্যক্তিগতভাবে বিষয়গুলো দেখি। এইরকম যে কারো গল্প শুনে, তোমার গল্প শুনে আমার অনেকবার এরকম মনে হয়েছে যে এই গল্পটা আসলে আমার লেখার কথা ছিল, এবং এই গল্পটা হয়তো আমি কখনো লিখবো। মনে করো তোমার গল্পটার বিষয় আমার ভালো লেগেছে, পুরো গল্প মেকিংটা তুমি বলে নয়, এরকম অনেকে আমি বলে হলো, তাতে অসুবিধা নাই। না, গল্পটা আমার বিষয়টা ভালো লেগেছে, গল্পটা ভালো লেগেছে, কিন্তু গল্পের মেকিংটা আমার পছন্দ হয়নি, এই গল্পটা আমি আরেকবার লিখবো। আমার এরকম অনেক গল্পের বিষয়ে, অনেক লেখকের অনেক গল্পের বিষয়ে আমার এটা হয়েছে। এই কথা যখন আমি বললাম, এই কথার মধ্যে আমি সময়টাকে কিভাবে অ্যাড্রেস করি, এই গল্পের মধ্যে আমি কিভাবে দেখাতে চাচ্ছিলাম, আমি আরো একটু কোন এরিয়া অথবা কতটা বিস্তৃত আমি করতাম, অথবা আরো কতটা ছোট করতাম, এই সমস্ত ধারণাগুলো আমার ব্যক্তিত্বের সাথে, আমার শিল্পরুচির সাথে সম্পর্কিত। তো এই জন্য আমি প্রথমেই বলেছিলাম এই কথাটা, এইটা ব্যক্তিত্বে ভ্যারি করে, এবং এইটা কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নেই এবং স্ট্যান্ডার্ড হয়ও না। হ্যাঁ, তো এই জন্য আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করলে আমরা আসলে একটু লেখককে ভুল বুঝবো। প্রত্যেকটা লেখক, একজন ভদ্রলোক বলছিলেন যে আমি চলতে চলতে আজকে আমার যে চিন্তা, এই চিন্তাটা আমার আজকের চিন্তা নয়, দীর্ঘদিন পথ চলতে চলতে চিন্তা করতে করতে আমি আজকের একটা মতে এসে উপনীত হয়েছি। এর মানে এই নয় যে আমার আগে মত ছিল না, আগে যেসব মত দিয়েছিলাম, আজকে এতদিন পরে এসে যে মতটা দাঁড়ালো এটা আমার মত। এখন আমাকে যখন বিবেচনা করবে, তাহলে তোমরা এই মতের যে ইতিহাসটা, আমার চিন্তার যে ইতিহাসটা, সেটাকে অনুসরণ করো, না হলে তোমরা ঠিক ধরতে পারবে না। এই কথাটা রবীন্দ্রনাথের, অবশ্যই কথাটা রবীন্দ্রনাথের, কিন্তু কথাটা সব শিল্পীর ক্ষেত্রে প্রযোজ্য আমার মনে হয়। আমরা আড্ডা তো অনেকক্ষণ ধরে দিচ্ছি, আমাদের উঠতে হয়। আমি নোমান ভাইয়ের কাছে যাবো শেষে, শেষ করা যায় আড্ডাটা। সেটা হলো নোমান ভাইয়ের লেখককে আমি দুইভাবে দেখি। একটা হলো লেখক গণ্ডিবদ্ধ, যে সবকিছু সে নিজের মধ্যে দিয়ে নিজেরটাই লিখতে চায়, এবং সব শেষে সাম আপ করলে দেখা যায় প্রত্যেকটা লেখা শেষ পর্যন্ত তার লেখা, তার নিজের লেখা, সমাজের, সোসাইটি বা রাষ্ট্রের লেখা না, বা আমি পাঠক হিসেবে আমার লেখাও না। তার মানে আমি বলছি একটা গণ্ডিবদ্ধ, একটা লিমিটেড জায়গায়, যে আমি সব গল্প লিখতেও চাই না, ওটা আমার গল্প না, যেটা আমার প্রবণতা আছে, বা আমার সব গল্প পড়লে পাঠক বলবে যে খুবই গণ্ডিবদ্ধ একটা জায়গায়, ভূগোল, মানে একেবারে গ্রাম, 10টা চরিত্র ঘুরে ফিরে আসে। আমার মানে পুরো পৃথিবী বা বাংলাদেশ রাষ্ট্র নিয়ে কোনো গল্প নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি পারি না সেটা। কিন্তু নোমান ভাই আরেকটা থেকে, যে বললাম, আরেকটা থেকে স্কুল থেকে যে ঘরানা সবার প্রতিনিধিত্ব করতে পারে, মহৎ লেখকের দস্তয়েভস্কি, রবীন্দ্রনাথ শুরু করে। নোমান ভাইয়েরও আছে যে সে সব বিষয় নিয়ে লেখে, বা তার কাছে বিষয়টাই গুরুত্বপূর্ণ, যে ভালো বিষয়টা নিয়ে একটা ভালো সাহিত্য হতে পারে। তারপর তিনি হয়তো স্টাডি করলেন, তার চিন্তা ভাবনা ম্যাচ করলেন, তারপর একটা স্কুল করে লিখলেন। তা বলছি এই যে এটা একটা ব্যাপার, যে আপনি বিষয়টা যদি আপনার কাছে ভালো মনে হয় সমাজে, তার মানে আপনি বিষয়টা পিক করতে পারবেন। এবার আপনি ধরেন তার এফোর্ট যোগ করলেন, তারপরে গল্পটা আপনার গল্প হয়ে উঠলো।
সেটা আপনার নিজস্ব আগে আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা, ওই জীবনবোধের সাথে সম্পর্ক ছিল কিনা, সেটা হয়তো ব্যাটার করে না, কারণ আপনি তো আবার ওইটাতে তো আপনার শ্রম দেবেনই। তো এই যে একটা দুই রকম বলে, এটা আপনি অ্যাগ্রি করেন কিনা আমার সাথে? যে একটা হচ্ছে যে একেবারে বললাম যে একেবারে তার একটা জায়গায় পড়ে থাকা, ওই জায়গাটা আমি যদি না, আমি- শহীদুল জয়ী আমি- একটা পুরো একটা ঘর। উদাহরণ হচ্ছে, তার চমৎকার উদাহরণ হচ্ছেন আপনি। হ্যাঁ, কারণ আপনার একটা নিজস্ব ভূখণ্ড একদম। আছে। আপনার যে গল্পগুলো পড়েছি আমি দেখেছি যে আপনি ওই ভূখণ্ড থেকে আপনি দূরে না। যাচ্ছেন না। কারণ আপনার কোনো গল্প কিন্তু চিটাঙ্গের পটভূমিতে নেই। হবেও না। আপনার গল্প কোনো পটভূমি আমি জালাবাড়ির পটভূমিতে পাচ্ছি হ্যাঁ। না। আবার এখন আমি আপনার গল্প যখন পড়ছেন চটজনম, তখন আপনি একদম বঙ্গোপসাগরের খোলার দক্ষিণে সর্বশেষ গল্পটা, আবার সাম্প্রতিক সময়টা একেবারে সেন্ট মার্টিন নিয়ে, আবার কোনো একটা গল্প লিখছি আমি মহুয়ার গান, যেমন উপন্যাসটা আমি পাহাড়, তিন পাহাড়কে একটু করে লিখছি। কালকেটের সুখ লিখছি, বা ওই যে শেষ যারা আদবেরা আপনারা লিখছে একদম দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেশ ছেড়ে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ব্যাপারটা এমন নয় যে আমি বিরাট মহৎ সাহিত্যিক, আমি সব সামগ্রিক না, আমি দুটো স্কুল বললাম আসলে ঘরা না। ধরা না। আবার হাসান আজিজুল হক তার রাঢ় এবং রাজশাহী থেকে সর্বোচ্চ সাতক্ষীরা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত আসছে। এর বাইরে কিন্তু হাসান আজিজুল জাননি, হাসান আজিজুল হকের কোনো সিলেটের পটভূমিতে আমার গল্প নাই, চিটাগাংয়ের পটভূমিতে গল্প না, নাই, আমি শহীদুল জয় বললাম, ঢাকার পটভূমিতে গল্প নাই। সাদিকে কেন আপত্তি করছে আমি জানি না। আমি বক্তব্য শেষ মানে করি। মোটা দাগে আর কি। মোটা থাকে। Description এটা থাকবে। আপনি ঠিকই বলেছেন যে দুই ঘোড়া না, তো এটা কোনোটা শ্রেষ্ঠ নয়, কোনোটা না, শ্রেষ্ঠ প্রশ্ন যাচ্ছে না কেন, ওটা তো যাচ্ছি না। আমি বলছি যে এই মানে স্কুলটা, মানে স্কুলিংটা আপনি কিভাবে, না, মানে আমি আমার এখানে যে আমি যেমন চাইও না, আমি কখনো হয়তো দিলেও আমি চাই না, আমি শেষ পর্যন্ত আমি খুবই ইন্টিমেটলি ফিল না করলে আমি তো লেখক হবো বলে লিখিও না, বা কোনো ওই থেকেও লিখি না, আমার খুবই ইন্টিমেট ফিক্সটা এই না হলে আমি লিখি না। আমার খুব মানে intimate- দহনটা যদি আমি সেই না পাই। কথাটা শুরুতে বলছিলাম যে সময় সংকট যেটা আমাকে বেশি আলোড়িত করবে, এবং ইন্টিমেট না হলে, নিজের ভিতরে জিনিসটা তৈরি না হলে, বোধটা তৈরি না হলে আমার পক্ষে লেখা সম্ভব না। এই জন্য আমি সময় নিতে রাজি আছি, এই জন্য নাও লিখতে পারি সেটা শেষ পর্যন্ত না হলে। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন লেখকের ভিতরে ধরো অন্য একটি অঞ্চলের ভাষা থাকলো না, সিলেটের ভাষা তার ভিতরে না, থাকলো, ওটা দাঁড়াও প্রশ্ন। আমি অন্যভাবে কথাটা বলছি। স্ট্যান্ডার্ড করে দিতে হবে। না, কিন্তু তার গল্পের, উপন্যাসের গদ্যের ভিতর দিয়ে এই যে মানবিকতার এবং মানব ইতিহাসের যে বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায় আছে, তার মধ্যে দিয়ে সে সমগ্রকে এবং প্রতি একটা ইয়েকে, কালকে প্রতিনিধিত্ব করতে পারে। এর জন্য তাকে কিন্তু একজনকে চিটাগাংয়ের ভাষায় লিখছে, আমাদের শহীদুল জহির চিটাগাংয়ের ভাষায় ব্যবহার করেছেন, নোয়াখালীর ভাষায় কিছুটা ব্যবহার করেছেন, পুরান ঢাকার ভাষায় কিছুটা ব্যবহার করেছেন, কিন্তু সে বরিশালের ভাষায় ব্যবহার করেছেন কিনা আমি অতটা জানি না, আমি যতটুকু পড়েছি পাইনি, হয়তো দু একটা ডায়ালেক্ট টালেক্ট থাকলেও থাকতে পারে। কিন্তু শহীদুল জহির মূলত ছোট গল্পকার, এবং তার দু একটি উপন্যাসও আছে যা আসলে গল্পের ধর্মই বেশি বহন করে, আয়তন একটু বড় হলেও। তো শহীদুল জহিরের জীবনটা ছিল ছোট, এবং তার ওইটুকুর মধ্যে যে কাজ আছে আমরা তার মধ্যে দিয়েই তাকে বিবেচনা করব। এবং এই ক্ষেত্রে হয়তো বা শহীদুল জহির আমাদের কাছে খুব বড় একটা উদাহরণ নাও হতে পারেন, সেই ক্ষেত্রে উদাহরণ হতে পারেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের অনেক গল্প নাই, 28টা মাত্র গল্প লিখেছেন, 3টা উপন্যাস আছে, 2 অল্প কিছু গদ্য আছে, খুব সাধারণ প্রবন্ধ আর কি। তো আখতারুজ্জামান ইলিয়াসের মধ্যে, প্রবন্ধের মধ্যে, উপন্যাসের মধ্যে আমরা দেখি একদিকে আছে প্রান্তিক মানুষের কিছু ভাষা, খবনামার মধ্যে চিলেকোঠা সিরিয়ালের মধ্যে দেখি ঢাকাইয়া ভাষা, হ্যাঁ। অন্যদিকে তার গল্পের মধ্যে আছে ঢাকাইয়া ভাষাটাই প্রধান, কিন্তু তার ভিতরে সিলেটি ভাষা আমি পেলাম না। কিন্তু সে পুরো বাংলা ভাষার গল্পের একটা প্রতিনিধিত্ব করতে পারে এই গল্প, কারণ এখানে কোনো অঞ্চলকে, কোনো ভাষাকে, কোনো ডাইলেক্টকে প্রতিনিধিত্ব করছে না, এটা একটা সময়ের সংকটকে, সময়ের গল্পকে সে লিখছে না, এটাতে দ্বিতীয় কথা সুযোগ নেই, আমি বলছি প্রেফারেন্সের কথা। ধরেন প্রেফারেন্সের শহীদ, আবার বলি না, আমি নোমানের কথাতে ইলিয়াসের, নোমান ভাই ওটাই মেন করতে চেয়েছেন, তার কথা তো ওইটা ছিল না। আমি বলছি ইলিয়াসকে যদি দেখেন আর হাসান আজিজুল হকের বা শহীদ হকের সাবজেক্ট দেখেন, সাবজেক্টটা আমি বলছি আরো একটু করে যেতে যাচ্ছি, যে কোন ল্যাঙ্গুয়েজে লিখছে, কোন সেটিং এ লিখছে ম্যাটার করে না। যেমন আমি যদি আমার অল থ্রু ফিকশনকে আমি সাম আপ করি, যেহেতু পাঠক যদি পড়েন সেও সাম আপ করবে ইন দ্য সেম ওয়ে, একাছে কি খুব বিভৎসতা দুই ওয়েতে, সেক্সুয়াল বিভৎসতা হতে পারে, আর একটা হতে পারে যে এই খুনি কাটাকাটি, তার মানে এইটাকে আমাকে ট্রমা দেয় সবসময়। ধরেন একটা রেপের ঘটনা বা একটা খুন আমাকে ট্রমা দেয়, অন্য ঘটনা দিচ্ছে না, ধরন দিচ্ছে না, সেটা আমাকে হয়তো আমার কাছে পৌঁছাচ্ছে না। তার মানে আরেকটা রিলিজন, কারণ রিলিজনের আমি যে একটা দিক দেখছি সেই দিকটা রিলিজন ধর্মের দিক হতে পারে না, আমার কাছে মনে হয়েছে। তার মানে ঘুরে ফিরে আমার চরিত্রগুলো 2-3টা ক্রাইসিসের মধ্যে আটকে, এক হচ্ছে রাষ্ট্রীয় বা আমলাতান্ত্রিক, আর একটা হচ্ছে এই যে বিভৎসতা, আর একটা হচ্ছে রিলিজন। তার মানে এর বাইরে কিন্তু আমার কোনো গল্প বেরোচ্ছে না, বের হবে না, কারণ আমি যাই দেখি আমার সেন্সরশিপ, আমি ওই লেন্স দিয়ে সোসাইটিকে দেখছি। আপনার একটা লেন্স আছে নিজস্ব,
যে লেন্স দিয়ে আপনি গল্পগুলো বলবেন। আমি লেন্সের কথা বলছি, ল্যাঙ্গুয়েজও বলছি না, সেটিং বলছি না। আমার লেন্সটা লিমিটেড, আমি সেই কথাই আমার বলছি। লেন্সটা খুবই লিমিটেড। হ্যাঁ। আমি বলছি তার লেন্সটা প্রসারিত। এটা আমি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা একটু আমি ইতিবাচক ভাবে দেখতে চাই। আমি বলছি যে একটা মানুষ হ্যাঁ, দেখলে যেমন আমি সে পা থেকে মাথা পর্যন্ত অনেক কিছু দেখছে, আমি হুট করে একটা জিনিসই দেখবো, হুম বুঝছেন? এইটা বলছি। এখন আমি যখন একুশ জন্মে ঠিক জন্মে আছে। যাত্রা লিখছি, সেখানে ঘাটপাড়ের মানুষের গল্প কথা বলছি, এবং সেখানে একটা সুফি ফকিরের কথা বলেছি, যেখানে তার একটা উপনিষদের কথা অনুযায়ী মানুষের যে বারবার জন্মের যে কথা আছে, সেই দর্শনের উপর ভিত্তি করে একটা লোক সাপে কামড় দেওয়ার পরে মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে তার আরেকটা জন্ম ঘটলো, তার আগে এই জন্মের আগে তার আরেকটা জন্ম ছিল, যে সে যখন তার পরিবারে ছিল। তা একটা জীবনের মধ্যে সে অনেকগুলো জন্ম আছে। এখন সেই জীবনটা সে আসছে একটা গলন্দ ঘাটে, দৌলতী ঘাটে আসছে, সেই ঘাটে মেয়েদের সঙ্গে সে আছে, তাদের গুরু হয়ে আছে। আরেকটা গল্প আসলো আমার জিয়াফত, সেখানে একটা সময় ক্রাইসিসটা যে কিভাবে কাজ করেছে, ঢাকায় আসা এই বিরুদ্ধে আন্দোলনের সময় সে নিহত হয়েছে, তার বডি ওখানে গেছে, সেখানে তার দাফন টাফন হচ্ছে, সেইটার মধ্যে ওইটার মধ্যে একটা ভয়াবহ নিষ্ঠুরতার সে ভিতরে গল্পটার ভিতরে তৈরি হতে থাকে ধীরে ধীরে। অথবা যখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক গল্প লিখেছি, মুক্তিযুদ্ধের কোনোটা আছে 26শে মার্চ এবং 27শে মার্চে যখন লাল বহন করে নিয়ে যাচ্ছে মিউনিসিপ্যালিটি ট্রাক, সেই পটভূমিতে গল্প। আবার আছে মুক্তিযুদ্ধের অনেক পরে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে যখন যারা ছিল না, তারা এখন অনেকটা ক্ষমতাবান হয়ে উঠেছে। এক সময়কার মুক্তিযোদ্ধা এখন ওরকম একজন ক্ষমতাবানের নিয়ন্ত্রণে কাজ করছে, তখন তার হাতের তালুটা নিষ্পিস করে, সবসময় যেন নিষ্পিস করে। এই নিষ্পিসের একটা ইতিহাস আছে। তার বাচ্চাটা যখন গর্ভ থেকে জন্ম নিবে, মাতৃ জঠরাই থেকে বেরিয়েছে, কিন্তু বেরোলেই চিৎকার দিবে, ঘরে মিলিমিলিটি খুঁজতে থাকে। সেই জন্য বাচ্চাটার মাথা নিচ তল দিকেই ঠেসে ধরে রেখেছে, যাতে ও না বেরোতে পারে। হ্যাঁ, না বেরোতে পারে। যখন মিলিটারিরা শেষ পর্যন্ত খড়ির ঘরের মধ্যে সে লুকিয়ে আছে, ওইভাবে তার স্ত্রীকে নিয়ে, ওই স্ত্রী অনেকটা অজ্ঞান হয়ে আছে, তার মুখ চেপে ধরে রেখেছিল আর হাত দিয়ে ভেবে তার নিচে ধরে রেখেছিল, বাচ্চাটা যেন বেরিয়ে না আসে। এর মধ্যে যখন সব কিছু ওরা চলে গেল, সেন্সলেস ওয়াইফ, তাকে বাচ্চাটা প্রসব করানো হলো, এবং সেটা স্টিল বার্থ, এবং এরপর থেকে ওই মেয়েটি আর কথা বলতে পারে না। কিন্তু তো ওই হাত দিয়ে যে চেপে রেখেছিল, সেই যে দরজা দিয়ে বাচ্চাটি প্রবেশ করার কথা, যা মুক্তি হওয়ার কথা ছিল, সেই হাতের তালুতে সে শিরশির অনুভব করে। তার ডান হাতে শক্তিও শিরোনাম গল্পের নাম। এখন এইখানে দেখো, এই গল্পের মধ্যে তো আমি কোনো মানে এমন টোটালিটি একটা আসছে সেখানে আমাদের, হ্যাঁ, বা আমার আগের গল্প জিয়াফতের না, এই গল্পটা হচ্ছে কি, এই গল্পটা আমি সাত কামানিতে খুঁজবো না, হ্যাঁ। এই গল্পটা যে কেউ রাইটার লিখতে পারতো। না, সেখানে সাতকামানিকেই খুঁজতে হবে, সাতকামানিকে এই গল্পটা খুঁজতে হবে নির্মাণের জন্য। সাত কামানি সেটা আলাদা ব্যাপার, আমি কিন্তু কাহিনীতে সিলেকশন আছি। আমি বলছি নির্মাণ তো প্রত্যেকটা গল্প সাত কামানি নির্মাণ, হ্যাঁ, কিন্তু আমি বলছি কিছু কিছু প্লট থাকে যে কেউ রাইটার লিখতে পারে। হাসান হাজি লোকেরও 5টা গল্প আছে, ওটা শহীদ হক লিখতে পারতো, অবশ্যই তার ভাষায়, কিন্তু প্লটটা একটা পাবলিক ডোমেইনে হয়ে যায়। আর একটা কিছু থাকে একেবারে আপনার লেন্স যেটা। আমি তো ভেরি ইনার সাত কামালির কথাই ওই প্রসঙ্গেই বললাম। হয়তো কিছু লেন্স থাকে একেবারে নোমান ভাইয়ের নিজস্ব একটা ইয়ে থাকে। আর কিছু গল্প লেখক লেখে যেটা একটা জেনারেলাইজ লেখা, এক্সেপশনালি আমি ওগুলো বাদ দিচ্ছি। আমি খুবই 4-5টা লেখা হয়তো বাছাই করলাম, যেটাতে আপনি একদম ইরাস। মানে আপনি যদি আমি বলি, যেমন বাংলাদেশের সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে আমি অন্যভাবে এই শব্দ ব্যবহার করবো না এখনকার সময়ে, এই প্রেফারেন্স এই নিয়ে কিন্তু বাংলাদেশে খুব বেশি গল্প লেখা হয়নি। তার মানে ওইটাও কিন্তু আপনি আপনার লেন্স দিয়ে দেখতেছেন, আরেকজন কিন্তু ওইভাবে দেখেনি। তার মানে সাহিত্যে একটা নতুন ধারণা যোগ করছেন। আমাদের মনে হয় আমরা সেইটাই বক্তব্যটা পেয়ে গেছি। আলোচনা আজকে আমাদের উঠতে হবে। চলেন, দুইটার মধ্যে বিমান অপেক্ষা করছে। দুইটার মধ্যে চেক আউটের আগে আমরা সমুদ্রকে আরেকবার বাই বাই। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আবার আসবেন যদি আমরা আবার আগামী লাগে। অনেক ধন্যবাদ। আমি আশা করছিলাম এতক্ষণ কথা বলে আপনারা কিছু খাওয়াবেন, কিছু খাওয়ালেন না স্যার, এটা আমাদের বংশে নাই, এটা আমাদের বংশে নাই স্যার খাওয়ানোটা। আপনাদের আমাদের বংশে এসব নাই। আপনাদের এই বংশের খবর জানলে আমি গল্পের কথা বলতামই না, বংশের গল্প বলতাম। ওকে, থ্যাংক ইউ।